গুড আফটারনুন ক্লাস, আমি সন্তু। তোমরা দেখছো দ্য লার্নিং এক্সপার্ট 2.0 ইউটিউব চ্যানেল। তোমাদের সামনে যে WBCS 2023-এর এক্সামটা আসতে চলেছে, ফিলিমস এক্সাম, তার জন্য হিস্ট্রির ওপর থেকে মোস্ট সাজেস্টিভ কোশ্চেন এবং প্রিভিয়াস ইয়ারে তোমাদের WBCS এর যে সমস্ত কোশ্চেনগুলো এসেছিল সেইগুলো মিলিয়ে কিন্তু আজকের এই সেশনটা রাখা হয়েছে। তো আজকে তোমাদের 4 নাম্বার ক্লাস। এর আগে অলরেডি কিন্তু তোমাদের সাজেশন ক্লাসের ওপর থেকে হিস্ট্রির অলরেডি 3টে ক্লাস নেওয়া হয়ে গেছে। তার লিঙ্ক তোমরা উপরে আই বাটনে দেখতে পাচ্ছ, সেটার উপরে ক্লিক করলে প্রিভিয়াস যে ক্লাস 3টে হয়ে গেছে সেগুলো কিন্তু অবশ্যই সেখান থেকে দেখে নিতে পারবে এবং সেখানে যে কোশ্চেনগুলো করানো হয়েছে প্রত্যেকটা কোশ্চেন এক্সামের জন্য ইম্পর্টেন্ট। তাহলে শুরু করছি আজকের ক্লাস। আজকের ক্লাসে ফার্স্ট কোশ্চেন শুরু হচ্ছে 141 নাম্বার কোশ্চেন থেকে, কারণ এর আগে 140টা কোশ্চেন অলরেডি কিন্তু আমাদের কভার করানো হয়ে গেছে। তো আজকের ক্লাসের ফার্স্ট কোশ্চেন দেখো, লখনৌ চুক্তি 1916 সালে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, কারণ কোশ্চেনটা 2016 সালের WBCS এর এক্সামে এসেছিল, এর পাশাপাশি 2015 সালে 2 সালে পরপর কিন্তু রিপিট হয়েছে। তো অ্যান্সার হবে কি, ভারতের জাতীয় কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে 1916 সালে লখনৌ চুক্তি সংগঠিত হয়েছিল। কোশ্চেন এইভাবেও দিতে পারে, লখনৌ চুক্তি কত সালে হয়েছিল। চলে আসো পরের কোশ্চেনে। 142 নম্বর কোশ্চেন, কোন বছর ক্যাবিনেট মিশন ভারতে এসেছিল? তো এর আগের দিনের ক্লাসেই কিন্তু পড়িয়েছি, ক্যাবিনেট মিশন ভারতে এসেছিল 1946 সালে। অপশন নাম্বার সি এর সঠিক অ্যান্সার হবে। ক্যাবিনেট মিশনের সদস্য সংখ্যা ছিল কতজন? সদস্য সংখ্যা ছিল 3 জন। এই 3 জনের মধ্যে যিনি হেড ছিলেন তার নাম কি? তার নাম ছিল প্যাথিক লরেন্স। বহুবার কিন্তু এক্সামে দিয়েছে, এনার নাম প্যাথিক লরেন্স। এছাড়া আরও যে দুজন মেম্বার ছিল, ইনি হলেন ফার্স্ট মেম্বার, হেড মেম্বার। সেকেন্ড মেম্বার ছিলেন কে? সেকেন্ড মেম্বার ছিলেন স্ট্যাফোর্ড ক্রিপস। এবং তৃতীয় মেম্বার ছিলেন কে? তৃতীয় মেম্বার ছিলেন A.V. আলেকজান্ডার। চলে আসো পরের কোশ্চেন, কবে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড ঘটেছিল? ইম্পর্টেন্ট কোশ্চেন, বলেছিলাম ডেট সমেত মুখস্থ রাখতে হবে। তো 13 এপ্রিল 1919 সালে জালিয়ানওয়ালাবাগে, পাঞ্জাবের অমৃতসর কিন্তু এই জালিয়ানওয়ালাবাগের লোকেশন। তো পাঞ্জাবের অমৃতসরে জালিয়ানওয়ালাবাগে হত্যাকাণ্ড চালানো হয়েছিল। কার নেতৃত্বে চালানো হয়েছিল? ও ডায়ারের নেতৃত্বে। এটাও কিন্তু এক্সামে দিয়েছিল। এই ও ডায়ারকে হত্যা করেন কে? ও ডায়ারকে হত্যা করেন উদাম সিং কিন্তু ওডায়ারকে হত্যা করেন ব্রিটেনে গিয়ে। চলে আসো পরের কোশ্চেনে, স্বরাজ্য দলের প্রথম সভাপতি কে ছিলেন? মতিলাল নেহেরু, সিআর দাস, রাজেন্দ্র প্রসাদ না রাজা গোপালাচারী? তো স্বরাজ্য দল এর প্রতিষ্ঠা কবে হয়েছিল? স্বরাজ্য দলের প্রতিষ্ঠা হয়েছিল 1923 সালে এবং এই স্বরাজ্য দলের প্রথম সভাপতি ছিলেন চিত্তরঞ্জন দাস। সিআর দাস এর কিন্তু সঠিক অ্যান্সার, অপশন নাম্বার বি এর কারেক্ট অ্যান্সার। চলে আসো পরের কোশ্চেনে, কোন উদ্দেশ্যে সাইমন কমিশন গঠন করা হয়েছিল? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, বলেছে সাইমন কমিশন কবে ভারতে এসেছিল? এর আগের দিনের ক্লাসে করিয়েছি, 1928 সালে সাইমন কমিশন ভারতে এসেছিল। তো ভারতের সংবিধান সংস্কার, প্রশাসনিক সংস্কার, শিক্ষা সংস্কার না জেল কোড সংস্কার, কিসের জন্য সাইমন কমিশন ভারতে এসেছিল? তো 1919 সালে যে ভারত শাসন আইনটা প্রবর্তন করা হয়েছিল তার সংস্কারের জন্য নেক্সট 10 বছর পরে, মানে 1919-এর পরে 1929 সালে কিন্তু একটা কমিশন আসার কথা ছিল। তো সেই কমিশনটা 1 বছর আগেই চলে আসে, অর্থাৎ ভারতের সংবিধান সংস্কার করার জন্য এই সাইমন কমিশন ভারতে এসেছিল। অপশন নাম্বার এ এর সঠিক অ্যান্সার। এখান থেকে কোশ্চেন দেয়, সাইমন কমিশনের বিশেষত্ব কি ছিল? সাইমন কমিশনে কিন্তু কোনো রকম ভারতীয় সদস্য ছিল না, কোনো রকম ভারতীয় সদস্য ছিল না। সেই কারণে জাতীয় কংগ্রেসের যে সমস্ত সদস্যরা ছিল, অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, এছাড়া মুসলিম লীগের সদস্যরা কেউ কিন্তু এই সাইমন কমিশনকে সাপোর্ট করেনি। চলে আসো পরের কোশ্চেনে, গণপরিষদের সভাপতি কে ছিলেন? বি.আর. আম্বেদকর, সি রাজা গোপালাচারী, রাজেন্দ্র প্রসাদ না জওহরলাল নেহরু? ইম্পর্টেন্ট কোশ্চেন, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন বলেছিলাম। তো অ্যান্সার কি হবে? রাজেন্দ্র প্রসাদ ছিলেন গণপরিষদের সভাপতি এবং ইনি ছিলেন প্রথম পার্মানেন্ট মেম্বার, প্রথম স্থায়ী মেম্বার। তাহলে এখানে আরেকবার রিকল করিয়ে দিচ্ছি, 1946 সালে 1946 সাল কত তারিখ?
9 ডিসেম্বর 1946 সাল এই তারিখে গণপরিষদের প্রথম মিটিং বসে এবং প্রথম মিটিংয়ে কিন্তু কোনো রকম স্থায়ী যে সদস্য যে পরিচালনা করবে তেমন কিন্তু সেখানে সিলেকশন করা হয়নি। সেই কারণে সেই দিন প্রথম যিনি সভাপতিত্ব হয়েছিলেন তার নাম কি? তার নাম হলো সচ্চিদানন্দ সিনহা। সচ্চিদানন্দ সিনহা এর আগের দিনের ক্লাসে কিন্তু অলরেডি পড়ানো হয়েছে। সচ্চিদানন্দ, তার নাম কি? সচ্চিদানন্দ সিনহা। এবং এই সচ্চিদানন্দ সিনহা কিন্তু অস্থায়ী মেম্বার ছিলেন। কিভাবে সিলেকশন করা হয়েছিল? সেই যে মিটিংটা বসেছিল কতজনের সদস্য ছিল? 389 জন। এই 389 জন সদস্যের মধ্যে সবথেকে বয়সজ্যেষ্ঠ অর্থাৎ সবথেকে বয়সে বেশি যে তাকে কিন্তু এই অস্থায়ী মেম্বার করা হয়েছিল প্রথম দিনের জন্য। এবং এই যে নীতিটা এটা নেওয়া হয়েছিল কার সংবিধান থেকে? ফ্রান্সের সংবিধান থেকে কিন্তু এইটা নেওয়া হয়েছিল। এর জাস্ট দুদিন পরে 11 ডিসেম্বর 1946 সালে ভোটিং এর মাধ্যমে কিন্তু সভাপতিত্ব সিলেকশন হয়ে যায় এবং ফার্স্ট পার্মানেন্ট মেম্বার হয় গণপরিষদের রাজেন্দ্র প্রসাদ 11 ডিসেম্বর থেকে। চলে আসো পরের কোশ্চেনে। এই কারণে যদি কোশ্চেন দেয় গণপরিষদের প্রথম সভাপতি কে ছিলেন এবং অপশনে যদি সচ্চিদানন্দ সিনহা থাকে তো অ্যান্সার হবে সচ্চিদানন্দ সিনহা। যদি কোশ্চেন উল্লেখ করে দেয় প্রথম স্থায়ী সদস্য কে ছিলেন, প্রথম স্থায়ী প্রেসিডেন্ট সভাপতি কে ছিলেন, তখন অ্যান্সার হবে রাজেন্দ্র প্রসাদ। তো চলে আসো পরের কোশ্চেন, 147 নম্বর কোশ্চেন। কোন বছর ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত করা হয়? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। এবং তোমরা যদি কেবিসি দেখে থাকো, সনিতে যে কেবিসি খেলাটা হয় তাতে কিন্তু কোশ্চেনটা ধরেছিল এবং এখান থেকে যে কোশ্চেনটা ধরেছিল সেটা আমি আলোচনা করছি। আগে ফার্স্টে যে কোশ্চেনটা দেওয়া আছে সেটা দেখে নাও যে কোন বছর ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত করা হয়। তো 1911 সালে কলকাতা থেকে দিল্লিতে ভারতের রাজধানীকে স্থানান্তরিত করা হয়। কেবিসিতে যে কোশ্চেনটা দিয়েছিল, কোশ্চেনটা কি? এই রাজধানী কলকাতা থেকে দিল্লিতে যখন স্থানান্তরিত হয়েছিল 1911 সালে, তখন ভারতের ভাইসরয় কে ছিলেন? 1 কোটি টাকার কোশ্চেন ছিল এবং ইজি কোশ্চেন, অলরেডি তোমাদের পড়িয়েছি। অ্যান্সার হবে লর্ড হার্ডিংস। লর্ড হার্ডিংস ছিল ভাইসরয় তখন যখন রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত করা হয়। চলে আসো পরের কোশ্চেন। ত্রিপুরী অধিবেশনে কংগ্রেসের সভাপতি হওয়ার জন্য সুভাষচন্দ্র বসু কাকে পরাজিত করেছিলেন? ইম্পর্টেন্ট কোশ্চেন বলেছিলাম। ত্রিপুরী যে অধিবেশন, এই অধিবেশনে সুভাষচন্দ্র বসু লাস্ট সভাপতিত্ব হয়েছিলেন। তো 1919 সালে হয়েছিল এই অধিবেশনটা এবং তিনি কার এগেনস্টে দাঁড়িয়েছিলেন? তিনি পট্টাভি সীতারামায়ার এগেনস্টে দাঁড়িয়েছিলেন এবং এনাকে কিন্তু তিনি পরাজিত করেছিলেন। কিন্তু অবশেষে গান্ধীজি ক্ষুব্ধ হয়ে যায়, কারণ গান্ধীজির যে মনোনয়ন যিনি ছিলেন তিনি ছিলেন পট্টাভি সীতারামাইয়া। তো পট্টাভি সীতারামাইয়া হেরে যাওয়ায় তিনি সুভাষচন্দ্র বসুর ওপরে একটু মনক্ষুণ্ণ হয়েছিলেন। তা এর ফলে সুভাষচন্দ্র বসু এই সভাপতিত্ব ছেড়ে দেন এবং তিনি কিন্তু পরে ফরওয়ার্ড ব্লক গঠন করেন। তো চলে আসো পরের কোশ্চেনে। 149 নম্বর কোশ্চেন। তত্ত্বাবধায়ক সভা কে প্রতিষ্ঠা করেন? দেবেন্দ্রনাথ ঠাকুর, শিবনাথ শাস্ত্রী, কেশবচন্দ্র সেন, রাজা রামমোহন রায়। তো তত্ত্বাবধায়ক সভা প্রতিষ্ঠা করেন দেবেন্দ্রনাথ ঠাকুর। জাস্ট অনলাইনের ফরম্যাটে মাথায় রাখবে, অপশন নাম্বার এ এর কিন্তু কারেক্ট অ্যান্সার। চলে আসো পরের কোশ্চেন। এর মধ্যে কোন বইটা স্বামী বিবেকানন্দ দ্বারা রচিত? তো স্বামী বিবেকানন্দ রচনা করেছেন বর্তমান ভারত। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, অপশন নাম্বার সি এর সঠিক অ্যান্সার। 2015 সালের যে WBCS এর এক্সামটা হয়েছিল সেই এক্সামে কিন্তু এই কোশ্চেনটা দেওয়া হয়েছিল। চলে আসো পরের কোশ্চেন, 151 নম্বর কোশ্চেন। কে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট প্রণয়ন করেন? তো ভার্নাকুলার প্রেস অ্যাক্ট, এই অ্যাক্টটা প্রণয়ন হয় কবে? এই অ্যাক্টটা প্রণয়ন হয় 1878 সালে। সালটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে। এবং কে এই ভার্নাকুলার প্রেস অ্যাক্ট চালু করেছিলেন? মাথায় রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এখান থেকে দুটো কোশ্চেন দেয়, দুটোই কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন। তো লর্ড লিটন ভার্নাকুলার প্রেস অ্যাক্ট প্রণয়ন করেছিলেন। অপশন নাম্বার এ এর কিন্তু সঠিক অ্যান্সার। এখান থেকে কোশ্চেন দেবে ভার্নাকুলার এই প্রেস অ্যাক্ট এটা বন্ধ করে দিয়েছিলেন, এটা ক্লোজ করে দিয়েছিলেন কে? এটা বন্ধ করে দিয়েছিলেন এর জাস্ট 4 বছর পরে 1882 সালে। তখন ভাইসরয় কে ছিলেন? তখন ভাইসরয় ছিলেন লর্ড রিপন। এই ভার্নাকুলার প্রেস অ্যাক্টটা বন্ধ করে দিয়েছিলেন। চলে আসো পরের কোশ্চেন, 152 নম্বর কোশ্চেন। বাহমনি রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? বাহমনি রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন আলাউদ্দিন হাসান বাহমান শাহ। তো
তো আলাউদ্দিন বাহমান শাহ, এইটুকু মাথায় রাখবে, অপশন নাম্বার এ এর কিন্তু সঠিক অ্যান্সার। চলে আসো পরের কোশ্চেন, আলেকজান্ডার পুরুর বিরুদ্ধে কোন নদীর তীরে যুদ্ধ হয়েছিল? আলেকজান্ডার পুরুর বিরুদ্ধে কোন নদীর তীরে তিনি যুদ্ধ করেছিলেন? তো মাথায় রাখবে ঝিলাম নদীর তীরে কিন্তু যুদ্ধ করেছিলেন। ম্যাক্সিমাম ক্যান্ডিডেট সিন্ধু নদ মেরে আসে, অ্যান্সার হয়ে যায় ভুল। চলে আসো পরের কোশ্চেনে, 154 নম্বর কোশ্চেন, সিন্ধু সভ্যতায় নিম্নলিখিত কোনটি বৃহৎ বন্দর ছিল? তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, অলরেডি কিন্তু 3বার পড়ানো হয়ে গেছে, মানে এর আগে যে 3টে ক্লাস করানো হয়েছে তার মধ্যে 2বার কিন্তু অলরেডি পড়িয়েছি, আজকে নিয়ে 3 নাম্বার হলো। তো অ্যান্সার হবে লোথাল ছিল বিশ্বের সবথেকে প্রথম সমুদ্র বন্দর এবং বৃহৎ বন্দর সিন্ধু সভ্যতার। চলে আসো পরের কোশ্চেন, কাউন্সিল অফ ভার্সাইস কে সংগঠিত করে? এটাও কিন্তু কোশ্চেনটা রিপিটেড কোশ্চেন, 2017 সালের এক্সামে কিন্তু দিয়েছিল, এর পাশাপাশি 2014 সালের এক্সামে, মানে এই দুটো WBCS এর কোশ্চেন ঘেটে দেখবে, এই দুটো এক্সামে কিন্তু কোশ্চেনটা দিয়েছে। তো রিপিটেড কোশ্চেন, অ্যান্সার হবে নানা ফড়নবিশ, তিনি কাউন্সিল অফ ভার্সাইসে সংগঠিত করেছিলেন। চলে আসো পরের কোশ্চেন, ভারতে সুফিবাদ প্রবর্তিত হয় একাদশ শতকে, দ্বাদশ শতকে, চতুর্দশ না ত্রয়োদশ শতকে? তো সুফিবাদের প্রবর্তন হয় দ্বাদশ শতকে, অপশন নাম্বার বি এর সঠিক অ্যান্সার। চলে আসো পরের কোশ্চেন, ভারতে পর্তুগিজদের শক্তির কেন্দ্র ছিল কোথায়? তো পর্তুগিজদের সব থেকে স্ট্রং পয়েন্ট ছিল গোয়াতে, অপশন নাম্বার ডি এর সঠিক অ্যান্সার। এখান থেকে একটা কোশ্চেন দেয় যে কোন ইউরোপীয় কোম্পানি বা কোন ইউরোপীয় সংস্থা সর্বপ্রথম ভারতে এসেছিলেন? তো সর্বপ্রথম ভারতে এসেছিলেন এই পর্তুগিজরাই। কবে ভারতে এসেছিলেন? 1498 সালে। কে ভারতে এসেছিল, কোন পর্তুগিজ? তার নাম আমরা প্রত্যেকেই পড়ে এসেছি, তার নাম হলো ভাস্কো দা গামা। তার নাম কি? ভাস্কো দা গামা সর্বপ্রথম 1498 সালে ভারতে এসেছিলেন। ভারতের কোথায় এসেছিলেন? তিনি ভারতের কালিকট বন্দরে এসেছিলেন। এরপর ধীরে ধীরে তারা এখানে সাম্রাজ্য বিস্তার করতে থাকে এবং ধীরে ধীরে গোয়াটাকে তারা অধিগ্রহণ করে ফেলে। এবং এখান থেকে আরেকটা কোশ্চেন দেয়, ভারতের সর্বপ্রথম কোন ইউরোপীয় কোম্পানি সর্বপ্রথম আসে এবং সর্বশেষে যায়? এই পর্তুগিজরা কিন্তু সবার শেষে যায়, অর্থাৎ 1961 সালে তারা ভারত ছেড়ে যায়। তো চলে আসো পরের কোশ্চেনে, চন্দ্রগুপ্ত মৌর্যের পর কে সিংহাসন আরোহণ করেন? তো চন্দ্রগুপ্ত মৌর্যের পর চন্দ্রগুপ্ত মৌর্যের ছেলে বিন্দুসার সিংহাসন আরোহণ করেন, অপশন নাম্বার এ এর কিন্তু সঠিক অ্যান্সার। চলে আসো পরের কোশ্চেনে, দক্ষিণ ভারতের সমুদ্রগুপ্তের নীতি কি ছিল? যুদ্ধ জয়, ধর্ম বিজয়, দিগ্বিজয় না উপরের কোনোটি নয়? তো দক্ষিণ ভারতের সমুদ্রগুপ্তের নীতি ছিল ধর্ম বিজয়, অপশন নাম্বার বি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। সমুদ্রগুপ্তের এখান থেকে একটা কোশ্চেন দেয়, সমুদ্রগুপ্তের যে সাম্রাজ্য তিনি জয়লাভ করেছিলেন এর ব্যাপারে কোন প্রশস্তি থেকে জানা যায়? তো মাথায় রাখবে এলাহাবাদ প্রশস্তি। এলাহাবাদ প্রশস্তি থেকে কার ব্যাপারে জানা যায়? তো এলাহাবাদ প্রশস্তির থেকে জানা যায় সমুদ্রগুপ্তের ব্যাপারে। এবং এই এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেন? মাথায় রাখবে হরি সেন। হরি সেন কিন্তু রচনা করেছিলেন এলাহাবাদ প্রশস্তি। তো এখান থেকে মাথায় রাখতে পারবে যে সমুদ্রগুপ্তের সভাকবি কে ছিলেন বা সমুদ্রগুপ্তের সময় কে ভারতে এসেছিলেন? তো হরি সেন ভারতে এসেছিলেন। চলে আসো পরের কোশ্চেন এবং আজকের ক্লাসের লাস্ট কোশ্চেন, 160 নাম্বার, কোন বছরে দ্বিতীয় পানিপথের যুদ্ধ সংগঠিত হয়েছিল? তো দ্বিতীয় পানিপথের যুদ্ধ সংগঠিত হয়েছিল 1556 সালে। কার কার মধ্যে হয়েছিল? হয়েছিল আকবর এবং হিমুর মধ্যে। কার কার মধ্যে? আকবর অ্যান্ড হিমুর মধ্যে। আকবর তখন ছোট ছিল, তো আকবরের সেনাপতি বৈরাম খাঁ কিন্তু হিমুর সাথে লড়াই করেছিল এবং তাতে আকবরের কিন্তু জয়লাভ হয়েছিল। এখান থেকে আরেকটা জিনিস মাথায় রাখবে, পানিপথের প্রথম যুদ্ধ তো এটা প্রত্যেকেই জানি 1526 সালে। কার কার মধ্যে হয়? বাবর অ্যান্ড ইব্রাহিম লোদির মধ্যে হয়। আর পানিপথের তৃতীয় যুদ্ধ কবে হয়? এইটা ম্যাক্সিমাম ক্যান্ডিডেট ভুল করে। তো পানিপথের তৃতীয় যুদ্ধ হয় 1761 সালে। কার কার মধ্যে হয়? এটা হয় মারাঠা, ম্যাক্সিমাম ক্যান্ডিডেট এখানেও ভুল করে, মারাঠা আর ইংরেজ মারে। তো মারাঠা ইংরেজ নয়, মারাঠা এবং আফগানদের মধ্যে পানিপথের
তৃতীয় যুদ্ধ হয়। তো আশা করি আজকের ক্লাসে যে কোশ্চেনগুলো, যে 20টা কোশ্চেন পড়ানো হলো, প্রত্যেকটা কোশ্চেন ক্লিয়ার হয়েছে। ক্লাস যদি ভালো লাগে অবশ্যই কিন্তু ক্লাসটাকে লাইক করবে, তোমার বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবে যারা WBCS এর এক্সামের পাশাপাশি আদার্স পিএসসির এক্সাম যেমন ফুড এসআই আছে, পিএসসি মিসেলেনিয়াস, পিএসসি ক্লার্কশিপ বা পুলিশের এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে। তো আজকের ক্লাস এই পর্যন্ত। আবারও বলছি, ক্লাস ভালো লাগলে ক্লাসটাকে লাইক করবে। তো আজকের ক্লাস এই পর্যন্ত, নেক্সট দেখা হবে পরবর্তী ক্লাস নিয়ে। থ্যাংক ইউ।